এবং যুদ্ধটা এখন পরিষ্কার যে যুদ্ধটা ইসরায়েলের বিহেস্টে বা ইসরায়েলের প্ররোচনাতে আমেরিকা করেছে। এটা এখন দেখা যাচ্ছে যে আমেরিকার কন্ট্রোলের বাইরেও চলে যাচ্ছে। যেমন পার্সে যে অ্যাটাকটা হলো, এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে এটা আমরা জানি না, আমাদের জানা মতে এই অ্যাটাকটা হয়নি। তার মানে আবার ইসরায়েল বলেছে, আজকেই দেখলাম ইসরায়েল বলেছে যে সবকিছুই আমেরিকার সাথে কনসাল্ট করে করা হচ্ছে। তার মানে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যেও একটা সূক্ষ্ম দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। ডমিনেশন, ইসরায়েল আমেরিকাকে ডমিনেট করছে না আমেরিকা ইসরায়েলকে ডমিনেট করছে। এখানে অনেক আমেরিকান অ্যানালিস্ট যারা তারা বলছেন যে আমেরিকা নয়, ইসরায়েল আমেরিকাকে ডমিনেট করছে। এবং সেটা আমরাও জানি যে ইসরায়েলের ডমিনেশনেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের মধ্যে নেমেছে। এখন তিনি এই যুদ্ধ থেকে হয়তো বেরোতে যাচ্ছেন, কিন্তু কিভাবে বের হবেন সেটা বেরোবার রাস্তাটা উনিও পাচ্ছেন না, দেখাও যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি যদি বলি আমেরিকার সামর্থ্য আছে, তো কোনো সন্দেহ নেই। আমেরিকা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল আর্ম ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড। তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন, আমেরিকার যেখানে তার সাপোর্ট না পেয়েছে সেখান থেকে কিন্তু সরে আসতে হয়েছে। সেটা ভিয়েতনামে দেখেন, সেটা আপনি আফগানিস্তানে দেখেন, এবং এমনকি ইরাকেও যদি আপনি দেখেন, ইরাক থেকেও স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি নেটো ফোর্সে চলে আসতে গেছে। এখন তো কেউ এই যুদ্ধের মধ্যে ইনভলভ হতে চায় না, কারণ প্রত্যেকেরই ইকোনমিতে যে ধস নামছে, এবং এই যুদ্ধে আরো যে কারণ একটা জিনিস হচ্ছে যে ইরানের যে সমস্ত হাইপারসনিক মিসাইল আছে, এই সমস্ত মিসাইলের কিন্তু ভেরিয়াস রেঞ্জ, এবং ওদের যে সর্বোচ্চ মিসাইল যেটা, সেটা ইউরোপ কভার করতে পারে। কাজেই তারাও চাইছে না যে ইরানের সাথে অহেতুক একটা যুদ্ধে জড়িয়ে পড়ে তারা ইনভলভ হয়ে যাক। সেই ইনভলভমেন্ট হলে, যেটা আমাকে বলেছি, যে ইরানের পক্ষে এটা হচ্ছে মরণ কামড়। যে ইরান যদি সার্ভাইভ না করে, তাহলে সবকিছু রেখে তো কোনো লাভ নেই। তাহলে আমি জীবন মরণ পণ দিয়ে, যেটা বলা হয় বাংলাতে, জীবন মরণ পণ দিয়ে আমি যুদ্ধ করছি। এবং ইরানের আরেকটি বিষয় যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ইরানের কিন্তু কিছু কিছু সমর্থক আর্ম গোষ্ঠী আছে যারা খুবই পাওয়ারফুল। যেমন আমরা এখন হিজবুল্লাহকে দেখছি একটা আক্রমণ করতে আপনার লেবানন থেকে। আমরা কতগুলো শিয়া সংগঠন যেগুলো আপনার ইরাকে দেখছি, তারাও কিছু কিছু হামলা করছে, ড্রোন দিয়ে হামলা করছে, শর্ট রেঞ্জ মিসাইল দিয়ে হামলা করছে। একইভাবে আমি যেটা বললাম, ইয়েমেনে হুতিরা আছে, হুতিরাও খুব পাওয়ারফুল না হলেও মোটামুটি তারা আশেপাশের দেশগুলোর জন্য একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে। সো এবং আরেকটি ব্যাপার হলো কি, আপনি কিছু কিছু দেশ আছে উপসাগরে যেখানে সুন্নি রুলার কিন্তু মেজরিটি হচ্ছে শিয়া। সেটা একটা বড় ধরনের ফ্যাক্টর, যেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আরো কিছুদিন যুদ্ধ চললে সেখানেও কি অবস্থা হয়, পলিটিক্যাল ইস্যু কিভাবে দাঁড়ায়, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তবে সবকিছু মিলিয়ে আমি মনে করি যে, যদিও তুরস্ক এখন পর্যন্ত সরাসরি এর মধ্যে জড়ায়নি, কিন্তু তুরস্কের দক্ষিণ তুরস্কে দুই একটি মিসাইল হামলা হয়েছে, যেটা তুরস্ক প্রতিহত করেছে। তুরস্ক যদি জড়িয়ে পড়ে, তাহলে এই যুদ্ধটা আরো ওয়াইডার হবে। আশা করি তুরস্ক হতে সেভাবে জড়িয়ে পড়বে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব। আপনার আর কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের জন্য? না, আমাদের আর কিছু বলার নাই।
আমাদের সরকার নতুন সরকার আচ্ছা, ওই আসছে। নেতানিয়াহুর কথা জিজ্ঞেস করেছিলাম। আসলে উনার ব্যাপারটা কেন এত ধোঁয়াশা তৈরি হয়ে আছে? নেতানিয়াহুর ব্যাপারটা ধোঁয়াশায়ী। নেতানিয়াহু এগুলোকে বলে ফগ অফ ওয়ার, হুম, হুম, মানে যুদ্ধের ধূম্রজাল। হুম, তবে হুম, নেতানিয়াহু মারা গেলে পরে এটা একটা বড় ফ্যাক্টর হতো। হয়তো সে মারা যায়নি, হয়তো সে কিছুদিন হাইডিং এ ছিল, বা হাইডিং থেকে কাজ করেছে, এক্সপোজ হতে চায়নি। কারণ যেভাবে তারা ইরানে লিডারশিপকে তুলে নিয়েছে, ইরানও মোটামুটি কোয়াইট কেপেবল অফ ডুইং দ্যাট, টার্গেট হুম, কিলিং। তো সেই জন্য হয়তো নেতানিয়াহুর আহ, যদি না থাকে তাহলে ইসরায়েল উইল বি টোটালি ডিভাস্টেটেড। তো সেটা মানে রিউমার পর্যায়ে আছে, এটা কোনো হুম, সত্য সত্যটা তেমন না। যাচাই যাচাই হয়নি। আর এটা সব সময় আপনি দেখবেন যে যুদ্ধের ভিতরে অনেকগুলো জিনিস আছে যেটাকে আপনি ধূম্রজাল সৃষ্টি করে যুদ্ধে। প্রপাগান্ডা মেশিন, প্রপাগান্ডাটা খুবই সাইকোলজিক্যাল একটা অস্ত্র। তো কাজেই নেতানিয়াহুর বিষয়টা শুধু নেতানিয়াহু না, আমরা অনেক কিছু এখন এআই জেনারেটর দেখছি। হুম, এমনকি যুদ্ধ জাহাজে ধ্বংস হচ্ছে, এটা আমরা এআই জেনারেটর দেখছি। কাজে এইটাই আমি শেষ করব এই বলে যে হুম। আমরা একটা বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি যদি এই যুদ্ধ আরো বেশি প্রলং করে। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রবাসী একজন একটা কমেন্ট করেছেন যে আগামীকালকে ঈদ মধ্যপ্রাচ্যে। তো উনাদের আসলে খুব কঠিন অবস্থার মধ্যে এটা পালন করতে হবে। যেহেতু মধ্যপ্রাচ্যে এতটা উত্তেজনা। তো আমরা বেশ আমি প্রবাসী ভাইদের ঈদ মোবারক জানাচ্ছি। আহ, আগামীকালকে আমি জানি মিডল ইস্টে ঈদ, আমাদের ঈদটা আগামীকাল নয়, আমাদের ঈদটা হয়তো আহ, পরশু। হয়তো না, হচ্ছে শুক্রবারই হচ্ছে। এবং এই ঈদের মধ্যে এরকম একটা যুদ্ধ, তাও আবার মুসলিম দেশগুলোর মধ্যে, এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আহ, এবং যারা বাইরে আছেন তারা হয়তো সেই সেই ঈদের আনন্দটা হয়তো পাবেন না। কারণ যে ওনারা যে সমস্ত দেশে আছেন, বিশেষ করে এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে, আমি যখন বাইরে গেছি আমার অনেকের সাথে আমার দেখা হয়েছে, যেখানে হুম, সম- সময় ছিল, সম্ভাবনা ছিল, আমি তাদের সাথে কথা বলেছি, দেখেছি তারা খুব কষ্ট করে আছে সেখানে। এবং এটা খুব কষ্টকর ঈদ হবে, কারণ অনেকেই হয়তো দেশে আসছেন, দেশে আসতে পারছেন না ফ্লাইটের কারণে। তারপরেও বলবো যে আমাদের শুভেচ্ছা আপনাদের সাথে আছে। আমরাও যে খুব আনন্দিত করতে পারবো তেমন নয়, কারণ এই ধরনের একটা যুদ্ধ সমগ্র দেশ, সমগ্র অঞ্চল, অনেক দেশকে এটার সাথে জড়িত করে ফেলে, ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। যেটা আমরা বলেছি, আমি বললাম যে আমাদের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক মন্দা, ঈদের পরে কি হয় আমরা ঠিক জানি না। কাজে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করি সমগ্র দেশবাসী আপনাদের সাথে আছে, আপনাদের জন্য দোয়া করছে, এবং আশা করি আপনারা নিরাপদে থাকবেন এবং যেভাবে পারেন নিজেদের মধ্যে হলেও ঈদটাকে